আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী সোনারগাঁও উপজেলা দক্ষিণ এর আয়োজনে পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে দাওয়াতি সপ্তাহ পালন উপলক্ষে, গণসংযোগ সপ্তাহ পালন উপলক্ষে এবং পবিত্র আশুরা থেকে আমাদের শিক্ষা, আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সোনারগাঁও উপজেলা দক্ষিণে সম্মানিত সহকারী সেক্রেটারি, প্রিয় ভাই ইঞ্জিনিয়ার সোহেল রানা, এখানে আলোচনা উপস্থাপন করেছেন সোনারগাঁও উপজেলার কৃতি সন্তান, উঁচু মাপের একজন শিক্ষাবিদ, লেখক, গবেষক, বর্ণাঢ্য এবং সমৃদ্ধ জীবনের অধিকারী ডক্টর মোহাম্মদ আসগর আলী আজকের এই প্রোগ্রামটির সঞ্চালনা করছেন সোনারগাঁও উপজেলা দক্ষিণ সাংবাদিক ফোরামের নেতা, আমাদের সোনারগাঁয়ের কৃতি সন্তান, অত্যন্ত নিবেদিত প্রাণ ব্যক্তি, কলম সৈনিক জনাব হাজী মোহাম্মদ শাহজালাল। আমার সামনে উপবিষ্ট আমার প্রাণের চেয়েও প্রিয়, হৃদয়ের চেয়েও প্রিয়, একান্ত ঘনিষ্ঠ, হৃদয় নিংড়ানো, সমাজের দর্পণ নামে খ্যাত কলম সৈনিক বন্ধুরা, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে মায়া করে আমাদের সকলকে আজকে এই সুন্দর সন্ধ্যায় কিছুটা সময় আমাদেরকে দিনই একটি আলোচনার প্রোগ্রামে সামিল হবার, কথা বলবার, কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে খুব হৃদয় থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় শিক্ষক, প্রিয় ওস্তাদ এবং গোটা পৃথিবীর সকল মানুষদের খুব আপনজন ব্যক্তিত্ব, কিয়ামতের কঠিন ময়দানে যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, কোনো নবী রাসূলও জান্নাতে যাবে না যার সুপারিশ ছাড়া। তিনি হচ্ছেন আমাদের রাহবার, তিনি হচ্ছেন আমাদের অভিভাবক, তিনি হচ্ছেন আমাদের প্রকৃত নেতা, জীবনের সকল ক্ষেত্রে যাকে অনুসরণ করা প্রয়োজন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সহ জীবনের সকল ক্ষেত্রে যাকে অনুসরণ করলে শুধু লাভ আর লাভ। আল্লাহু আকবার। তিনি আমাদের নেতা সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অত্যন্ত বিনয়ের সাথে আজকে জুলাই মাসের 7 তারিখ 2024 সালের জুলাই অগাস্টে 36শে জুলাই নামে পরিচিত, যেটি রেকর্ডেড স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে বাংলাদেশের সর্বত্র, এবং এটি সাংবিধানিকভাবে বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে সংযোজন করবার জন্য জুলাই অগাস্টের এই গণ অভ্যুত্থানের আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে স্বীকৃতি নিশ্চিত করবার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশ কিছু সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে এটিকে সংবিধানে সন্নিবেশিত করার জন্য, সংযুক্ত করার জন্য জোরালো লিখিত দাবি উপস্থাপন করা হয়েছে।
কিছু সংখ্যক রাজনৈতিক দল জুলাই আগস্টকে ছোট করে দেখবার মানুষে এটিকে সংবিধানে সংযোজন না করবার জন্যও তারা পরামর্শ সাজেশন সরকারের কাছে উপস্থাপন করেছে। বাংলাদেশের 18 কোটি মানুষ ঠিক করবে জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হলেন, যারা চোখ হারালেন, যারা পা হারালেন, যারা হাত হারালেন, যারা জীবনে আর কোনো দিন চোখে দেখবেন না, এমন একজন নাগরিক আমার সোনারগাঁয়ের বৈদ্যবাজার ইউনিয়নে আছে। যে অভিভাবক তার দুটি চোখ চিরদিনের জন্য অন্ধ হয়েছে, তিনি আর কখনোই তার স্ত্রীর মুখটাকে দেখতে পারবেন না। তিনি আর কখনোই তার আদরের 3টি সন্তান, তার মধ্যে 2টি সন্তান হিফজুল কোরআন মাদ্রাসায় অর্ধেকের কাছাকাছি হিফজ সম্পন্ন হয়েছে, আরেকটা ছোট মেয়ে সন্তান ক্লাস 3-তে পড়ে। আমি 2024 সালের ইনফরমেশনটা বললাম। আন্দোলনের পরপর তার সাথে আমার একাধিকবার যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে এবং নিয়মিত এখন কানেক্টিভিটি আছে। কোনো দিন তিনি আর পরিবারের কোনো সদস্যকে তার আপন চোখে দেখবার সুযোগ পাবেন না। এরকম যে কত মায়ের বুক খালি হয়েছে, কত মায়ের সন্তান চোখ হারা হয়েছে, হাত হারা হয়েছে, পা হারা হয়েছে, অঙ্গহানি হয়েছে, জীবনে কোনো দিন হেঁটে আর মসজিদে যেতে পারবেন না, জীবনে কোনো দিন হেঁটে আর তার আত্মীয় স্বজনের বাসায় যেতে পারবেন না। এমন অসংখ্য ভাই বোন জুলাই আগস্টে যাদেরকে আমরা হারিয়েছি, এখনো হসপিটালে মানবেতর জীবনযাপন করছে, এখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ফিনান্সিয়ালি সেভাবে পায় নাই ট্রিটমেন্টের জন্য যেভাবে পাওয়া প্রয়োজন ছিল রাষ্ট্রের পক্ষ থেকে। সংবিধানে যদি এটা সন্নিবেশিত করা হয়, সংযোজিত হয়, খুব স্বাভাবিক কারণেই তাদের একটা ফান্ডামেন্টাল রাইট তৈরি হবে, গঠনতান্ত্রিক একটা অধিকার তৈরি হবে, এটা আমরা প্রত্যাশা করছি। যদিও কোনো কোনো রাজনৈতিক দল এখনো বাধা দিচ্ছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, নানান ধরনের শব্দ ব্যবহার করছে জুলাই আগস্টে। এটি নাকি একটা ইমোশনাল ফাংশন, রাজনীতিতে নাকি ইমোশন নাই। আমি অবাক হলাম একজন প্রবীণ রাজনীতিবিদের মুখ থেকে এরকম শব্দ বের হতে পারে। আরে ভাই, আমি নাম না ধরে ওই রাজনৈতিক নেতার দৃষ্টি আকর্ষণ করছি, যেটা আপনারাও জানেন, আপনারাও বুঝেন আমি যাকে দৃষ্টি আকর্ষণ করছি, ওই রাজনৈতিক নেতার দৃষ্টি আকর্ষণ করছি এভাবে যে আপনি ছোটরা আন্দোলন করেছে তাদেরকে আর কখনোই ছোট বলবেন না। ছাত্ররা আন্দোলন করেছে এই জন্য তিনি বলেছেন যে ছাত্রদের একটু ইমোশন বেশি থাকে, আবেগ বেশি থাকে, রাজনীতির সাথে আবেগ নাকি যায় না। আরে ভাই, এই ছাত্র জনতা, এই ছাত্র গণ অভ্যুত্থানে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, ইভেন কওমি মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত এই জুলাই আগস্টের আন্দোলনে সিরিয়াসলি সামিল হয়েছিল, এই ছাত্ররা যদি যৌথভাবে আন্দোলনে সামিল না হতো, সাংবাদিকরা যদি যৌথভাবে এগুলো নিয়ে চমৎকার করে লেখালেখি না করত, এই সাংবাদিক বন্ধুদের কন্ট্রিবিউশন জুলাই আগস্টের আন্দোলনে স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত বলে আমি মনে করি। বিকজ যখন সামাজিক যোগাযোগ মাধ্যম তৎকালীন সামাজিক মন্ত্রী বলছি, আমি সামাজিক যোগাযোগ মন্ত্রী বলছি, সামাজিক যোগাযোগ মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে বললেন এটি আমার কিছু করার ছিল না, এখন আপনি যেখানে আছেন সেখানে আপনি থাকেন, আমরা যারা এখন বাইরে আছি কথা বলছি আমাদেরও আপনাদের জন্য করবার মতো কিছু ফাংশন নাই, আমরা সাফ করে বলে দিলাম। এই সাংবাদিক বন্ধুরা তখন তাদের লেখনীর মাধ্যমে, তাদের এই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এই বিভিন্ন প্রকার মিডিয়ার মাধ্যমে গোটা জাতির সামনে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বাংলাদেশের কালো রাজপথ যেভাবে রক্তাক্ত হয়েছে, এই রক্তের এই পিকচার, রক্তের এই ইনফরমেশন, শাহাদাতের এই ইনফরমেশন জাতির কাছে সাংবাদিক বন্ধুরাই উপস্থাপন করেছেন। এই জন্য আমি আজকের এই সাংবাদিক বন্ধুদেরকে স্যালিউট জানাই, সাংবাদিক বন্ধুদেরকে কনগ্রেচুলেশন জানাই। সাংবাদিক বন্ধুদের যোগ্যতা, দক্ষতা, মেধা, তাদের প্রতিভা আল্লাহ তাআলা আর অনেক বেশি বাড়িয়ে দিন, এটা আমি প্রাণ খুলে দোয়া করছি আশুরার আজকের এই প্রোগ্রাম থেকে। প্রিয় ভাইয়েরা, মহররমের এই আশুরা বা 10ই মহররমের কথা
যেটি গতকালকে 10ই মুহররম আমাদের কাছ থেকে অতিক্রান্ত হয়েছে, অতিবাহিত হয়েছে। মূল স্পিরিটটা ছিল, ডক্টর রাজগর আলী ভাই অনেকগুলি কথা বলেছেন, আমি এই জায়গাতে একটু সময় নষ্ট না করে, মূল স্পিরিটটা ছিল এটা যে অন্যায়কারীকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, জুলুমকারীকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, অত্যাচারীকে কোনোভাবেই প্লেস দেওয়া হবে না, স্পেস দেওয়া হবে না। এটি ছিল এই আশুরার অনেকগুলি শিক্ষার মধ্যে সবচেয়ে টপিক শিক্ষা। আজকেও আমরা চারদিকে হাতছানি দিয়ে ডাকছি জুলুমবাজে, হাতছানি দিয়ে ডাকছে অত্যাচারীদের, হাতছানি দিয়ে ডাকছে দখলবাজদের, হাতছানি দিয়ে ডাকছে চাঁদাবাজেরা। আমরা চোখ বন্ধ করলে চারদিকে আমরা শুনতে পাই, আমাদের কানের ভিতরে আওয়াজ আসে। আমরা আজকে স্পষ্ট করে বাংলাদেশ জামাত ইসলামী প্ল্যাটফর্ম থেকে, সোনারগাঁও উপজেলা থেকে, বাংলাদেশ সোনারগাঁয়ের প্রায় 4.5 লক্ষাধিক ভোটারদের পক্ষ থেকে এবং সোনারগাঁয়ের প্রায় 12 লক্ষাধিক জনসাধারণের পক্ষ থেকে স্পষ্ট করে বলছি, আশুরার শিক্ষা হওয়া দরকার। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বময় মানবতার জন্য আশুরা থেকে আমাদের অ্যাচিভমেন্ট হওয়া দরকার এটা, যে আমরা লড়বো দখলবাদের বিরুদ্ধে, আমরা লড়বো জালিমের বিরুদ্ধে, আমরা লড়বো অত্যাচার করে যারা তাদের বিরুদ্ধে, আমরা লড়বো মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত যারা তাদের বিরুদ্ধে, আমরা লিখবো যারা দখলবাদের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে, আমরা লিখবো যারা ইফটিজিংয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে, আমরা লিখবো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে, ছেলেদেরকে মেয়েদেরকে যারা নিঃশেষ করে দিচ্ছে, তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে, আমরা তাদের এগেনস্টে লিখবো। আমাদের সাংবাদিকদের আজকের দিনের প্রতিজ্ঞা হওয়া দরকার এটা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কালামে হাকিমে খুব চমৎকার করে বলেছেন, অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খুব সুন্দর করে তেলাওয়াত করেছেন ইঞ্জিনিয়ার সোহেল রানা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। খুব চমৎকার করে তিনি তেলাওয়াত করেছেন, তর্জমা করেছেন। আল্লাহ তাআলা কি বললেন? অকুল জাআল হাক্কু, বিশ্বনবী আপনি দুনিয়ার মানবতাকে পরিষ্কার করে বলে দিন, খুব খেয়াল করবেন। অকুল জাআল হাক্কু, আপনি বলে দিন সত্য যখন এসে যায়, সত্য যখন এসে যায়। অকুল জাআল হাক্কু, হক যখন এসে যায়, অধিকার বলবার মতো স্পেস মানুষ যখন পায়, বৈষম্যহীন একটি সমাজ বিনির্মাণের জন্য মানুষ যখন স্পেস পায়, মানুষ যখন জায়গা পায়। এখন বাংলাদেশের 18 কোটি মানুষ জুলুমবাজের বিরুদ্ধে কথা বলতে কিন্তু শিখেছে, ঠিক কিনা বলেন? এবং কথা বলে তারা, আমরা লক্ষ্য করেছি গত 16টা বছর কোরআনের স্টেজ থেকে, তাফসির মাহফিলের স্টেজ থেকে মুফাসসিরগণ যখন সুললিত কণ্ঠে কোরআনের তাফসির শোনাচ্ছিলেন হাজার হাজার মানুষের সামনে, তখন এই ফ্যাসিস্ট সরকারের দোসররা উলামায়ে কেরামদেরকে শক্ত ভাষায় উঁচু কণ্ঠে কোরআনের তাফসির করতে দেয়নি। তাদের বক্তব্যের সামনে থেকে তাদের স্পিকারকে, তাদের মাইককে সরিয়ে দেওয়া হয়েছে, কথা বলতে দেয়নি। এখন কিন্তু দেশের উলামায়ে কেরাম, এখন কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুরা ঠান্ডা মাথায় কলম ধরে জীবনযাপন করার সুযোগ পাচ্ছেন। তবে যেটুক কম পাচ্ছেন, এই কমটুকু রিকভারি হবে তখন যখন কোরআনের একটি সমাজ নির্মাণ হবে, যখন একটি মানবিক সমাজ বিনির্মাণ হবে, যখন একটি অধিকারের সমাজ বিনির্মাণ হবে, যখন একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ হবে, যখন মানুষ তার মুখ থেকে কথা বলার পূর্ণাঙ্গ অধিকার পাবে, এমন একটি সমাজ যখন বিনির্মাণ হবে। আর এই সমাজ ততক্ষণ পর্যন্ত বিনির্মাণ করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না অকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটি যে কালামে হাকিমের কনস্টিটিউশনের একটি চমৎকার প্রজ্ঞাপন, আল্লাহ তাআলার কাছ থেকে 1500 বছর আগে নাযিল হওয়া, সেই প্রজ্ঞাপন যে কিতাব থেকে এসছে, সেই কিতাবখানা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে পাঠানো না যাবে, সেই কিতাবখানা যতক্ষণ পর্যন্ত জাতীয় সংসদে প্রেরণ করা যাবে, সেই কিতাবের প্রিন্সিপাল যতক্ষণ পর্যন্ত না সচিবালয়, বিচারালয়, ক্যান্টনমেন্ট বিশ্ববিদ্যালয়ে স্টাবলিশ করা, এনশিওর না হবে, ততক্ষণ পর্যন্ত সাংবাদিক বন্ধুরা ঠান্ডা মাথায় নিজের কলম দিয়ে, নিজের মাধুরী দিয়ে, নিজের সাহিত্যের রস দিয়ে চমৎকার করে লিখতে পারবেন। আপনি একটা ছবি উঠাবেন, এই ছবির পক্ষে সুন্দর করে একটা চমৎকার লেসন আপনি উপস্থাপন করতে চান, একটা শেয়ার করতে চান জাতির সামনে,
আপনার বিবেকে বারবার আসবে, এই ছবির সাথে এই লেখাগুলি যদি দেই, তাহলে আমার সাংবাদিকতা করা না করা প্রশ্ন সৃষ্টি হবে। এই যে ভয়, এই যে ভীতি, এই যে আতঙ্ক, এই যে আশঙ্কা, এই জায়গা থেকে মুক্তি পাওয়া যাবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যদি না আল কোরআনকে রাষ্ট্রীয় মসনদে উপস্থাপন করা যায়, যদি না মদিনার সনদের আলোকে রাষ্ট্র বিনির্মাণ করা যায়। মদিনার সনদের আলোকে যদি রাষ্ট্র বিনির্মাণ করা যায়, বিশ্বনবী সাইয়েদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে যদি একটা রাষ্ট্র চমৎকার করে পরিচালনা করবার সুযোগ পাওয়া যায়, তাহলে লাল সবুজের পতাকার পাশাপাশি কালিমা খচিত পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভালোই লাগবে। কিন্তু আমি রিপিট করছি শব্দটা, এক পাশে থাকবে লাল সবুজের পতাকা। এটা আমাদের হৃদয়ের সাথে জড়িত, তাই না? এটা আমাদের 71-এর সাথে জড়িত, এটা আমাদের 24-এর সাথে জড়িত, 2024-এর সাথে জড়িত, এটা 71-এর সাথে জড়িত, এটা আমাদের স্বাধীনতার সাথে জড়িত, আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, 18 কোটি মানবতার এটা এটা মানে ম্যাটার অফ দি সেন্স অ্যান্ড ম্যাটার অফ দি মানে হৃদয়, ম্যাটার অফ দি হার্ট। এটা একেবারে হৃদয়ের সাথে জড়িত, তার থেকে বেশি হৃদয়ের সাথে জড়িত কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিকজ উই আর মুসলিম, বিকজ উই আর ইমানদার, বিকজ আমাদের ইন্তেকালের পরে পরবর্তী আরেকটা লাইফের জন্য আমরা অপেক্ষা করছি, ওই জায়গাটার নাম হচ্ছে কাঙ্ক্ষিত জান্নাত। সুতরাং আজকের এই আশুরার আলোচনা সভা আমাদের পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পেশাজীবী সপ্তাহ পালন করা, এবং আমাদের আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমি আপনাদের কাছে 2-3টা মেসেজ দিয়ে আমার কথা শেষ করতে চাই। নাম্বার 1, আমরা যারা প্রকৃতপক্ষে মুসলিম সাংবাদিক হিসাবে প্রকৃত সত্যটাকে জাতির সামনে উপস্থাপন করার জন্য আমরা যারা কলম ধরি, ব্যক্তিগতভাবে আমিও লেখালেখির অভ্যাস আছে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অনেক বেশি বিভিন্ন জায়গায় লেখালেখির সুযোগ ছিল, এখন অবশ্য ব্যস্ততার কারণে একটু সময় কম। একটা সময় ছিল প্রায় প্রতিদিন লিখতাম, এবং সেগুলো প্রায় প্রতিদিন সেগুলোকে বিভিন্ন জায়গায় মানে ছাপানোর ব্যবস্থা করা হতো। সেই সুযোগটা একটু কমে গেছে। কিন্তু ফিল করি সাংবাদিক বন্ধুরা যে সমাজের দর্পণ, সমাজের আয়না, সমাজের মিরর, এবং সাংবাদিকরা যে সমাজ এবং রাষ্ট্রের মোস্ট ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, আমি মনে করি ব্যক্তিগতভাবে মোস্ট ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার অল জার্নালিস্ট। সকল প্রকার সাংবাদিক যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, যে যেখানেই দেখেন, সকল ক্ষেত্রে সাংবাদিকরা সমাজ এবং জাতির আয়না, দর্পণ, মিরর। আরবিতে বলা হয় মেরআ, মানে মিরর, তাই না? এই সাংবাদিকরা কেন এটা আপনাদের এত সম্মান, আপনাদের এত মর্যাদা, আপনাদের এত ইজ্জত, আপনারা এত গুরুত্বপূর্ণ সিটিজেন কেন? বিকজ অফ আপনাদের কিছু সংখ্যক সাংবাদিকদের চমৎকার লেখনীর মাধ্যমে, প্রকৃত সত্যটাকে জাতির সামনে উপস্থাপন করার মাধ্যমে ওটা জাতি জানতে পায় কোথায় কি সমস্যা, কি সম্ভাবনা। সুতরাং সম্ভাবনার লোক আপনারা, জাতির সামনে সমস্যা উপস্থাপন করার লোক আপনারা, এবং সেই সমস্যাটাকে সলিউশনের প্রকৃত গাইডলাইন দেওয়ার প্রকৃত মানুষ হচ্ছে সাংবাদিক। আমি যে বিষয়টা বলে আমি কথা শেষ করতে চাই, সেটি হচ্ছে সোনারগাঁয়ের প্রতি ইঞ্চি মাটি থেকে, সোনারগাঁয়ের 465টা গ্রাম নিয়ে সোনারগাঁও উপজেলা, 10টা ইউনিয়ন, একটা পৌরসভা নিয়ে সোনারগাঁও উপজেলা, 99টা ওয়ার্ড নিয়ে সোনারগাঁও উপজেলা, 12 লক্ষ মানবতা নিয়ে সোনারগাঁও উপজেলা, প্রায় 4.5 লক্ষ ভোটার নিয়ে সোনারগাঁও উপজেলা। সোনারগাঁও উপজেলাটা মানে বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি উপজেলা, যে উপজেলাটা কোনো এক সময় সারা বাংলাদেশের রাজধানী ছিল। সুতরাং আমি ব্যক্তিগতভাবে, আমাকে কেউ যদি নারায়ণগঞ্জের বাইরে গেলে জিজ্ঞেস করে বাড়ি কোথায়, মোটে আমি বলি না আমার বাড়ি নারায়ণগঞ্জ, আমি বলি কি জানেন, আমার বাড়ি সোনারগাঁও। ইভেন ইফ দেশের বাইরেও যদি কেউ যায়, আমি সোনারগাঁয়ের মুখ থেকে শোনা কথা, দেশের বাইরেও কোনো দেশে গেলে পরে, সেখানে গেলেও জিজ্ঞেস করলে পরে বলে আমার বাড়ি সোনারগাঁও। তার মানে আমরা যারা সোনারগাঁয়ের নাগরিক, আমরা খুব প্রাউড ফিল করি, আমরা খুব গর্বিত, আমরা খুব সম্মানিত বোধ করি নিজেদের, কিন্তু আমাদের বাড়ি সোনারগাঁও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেই কারণে আমি বলবো, আজকে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এখানে পার্টিসিপেট করেছেন, আমি খুব হৃদয় থেকে কনগ্রেচুলেট জানাই, আমি হৃদয় থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আর শেষ যেই সেন্টেন্সটা, সেটি হচ্ছে সোনারগাঁকে গড়ে তোলবার ক্ষেত্রে, একটি সুন্দর সোনারগাঁ বিনির্মাণের ক্ষেত্রে
একটি আধুনিক সোনারগাঁ বিনির্মাণের ক্ষেত্রে রাস্তা ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক না, এরপরে নানান প্রকার ঝক্কি ঝামেলার জায়গা থেকে, মাদকতার জায়গা থেকে, তাই না, চাঁদাবাদের জায়গা থেকে, দখলবাদের জায়গা থেকে, এই নানান প্রকার অসুবিধার জায়গা থেকে নাগরিকরা যেগুলোকে খুব বিব্রত বোধ করে, সাধারণ নাগরিকরা, সেই জায়গা থেকে সোনারগাঁকে যাতে গড়ে তোলা যায়, বাংলাদেশ জামাত ইসলামী সেই প্রত্যাশায় কিন্তু হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। আমি সাংবাদিক বন্ধুদের কাছে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, ডায়নামিক লিডার, একেবারে জানাজা নামাজ থেকে শুরু করে, ঈদের নামাজ থেকে শুরু করে, এরপরে জুমার নামাজের খুতবা থেকে শুরু করে, জানাজা দেওয়ার পরে তার দলের নেতাকর্মীদেরকে কবরে দাফন করা, কবরে নেমে দাফন করা থেকে শুরু করে সকল জায়গায় সর্বত্র রাজনৈতিক প্ল্যাটফর্মকে, বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য রাষ্ট্রপ্রধানকে চমৎকার চমৎকার গাইডলাইন দিয়ে যিনি রাষ্ট্রটাকে এখনো সোজা রাখবার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছে, তার নাম ডাক্তার শফিকুর রহমান। আমি কথাটা না বলে আজকে আর পারলাম। যারা ভেঙে দিতে চায়, যারা মাঝে মাঝে মনে করে আমার এখন এই পদত্যাগ করা উচিত, এই পদত্যাগের জায়গা থেকে আবার বুঝিয়ে শুনিয়ে রাষ্ট্রটাকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন গত 11 মাস ধরে, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি হচ্ছেন আমিরে জামাত। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ, রাষ্ট্র সরকার গঠিত হবে ইনশাআল্লাহ, এবং আল কোরআনের একটি পার্লামেন্ট বিনির্মাণ নিশ্চিত করার আগ পর্যন্ত আল্লাহ তাআলার ওহীর বিধানের আলোকে একটি সচিবালয়, একটি বিচারালয়, একটি ক্যান্টনমেন্ট, একটি বিশ্ববিদ্যালয় চমৎকার করে তৈরি করার আগ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী কার্যক্রম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমি সাংবাদিক বন্ধুদের একান্তভাবে সহযোগিতা কামনা করি, হৃদয় থেকে সহযোগিতা কামনা করি, অত্যন্ত ইখলাসের সাথে সহযোগিতা কামনা করি, আপনাদের সকলের সিনসিয়ার সহযোগিতা কামনা করি, আপনাদের সকলের অধিকতর আন্তরিকতাপূর্ণ সহযোগিতা কামনা করি। আমি আমার আলোচনা এখানে শেষ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সকলের পক্ষ থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কোরআনের পক্ষে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলার কাছে আবেদন জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।